শোনাচ্ছি। ঘটনাটি 1966 সালের দিকে আমার বাবার সাথে ঘটে, সম্পর্কে যিনি আমার দাদু হন, বাবার চাচার সাথে ঘটে। এইবারের ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা, যদিও ঘটনাটি বড়, আমি যথাসম্ভব ছোট করে গুছিয়ে লেখার চেষ্টা করছি। বেশ আগের কথা। আমার দাদুর নাম ছিল মকসুদ শেখ। পেশায় তিনি একজন কবিরাজ ছিলেন, যুবক বয়সী, ভীষণ সাহসী, গানও গাইতে পারতেন বেশ। গ্রামের গানের আসর প্রতি বছরই তিনি সেখানে গান গাইতেন। সবুজ গ্রাম, মাঠের শেষ প্রান্তে ছিল দাদুর বাড়ি। একদিন কিছু লোক খুব তাড়াহুড়া করে একটা মেয়েকে দাদুর বাড়িতে নিয়ে আসে চিকিৎসার জন্য। দাদু বাড়িতে ছিলেন না। মেয়েটির আচরণ ছিল অস্বাভাবিক। আশেপাশের লোকজন বাড়িতে জড়ো হয়ে যায় মেয়েটিকে দেখতে। দাদুকে ডাকা হলো। তিনি বাড়ি থেকে লোকসমাগম কমিয়ে দিলেন এবং মেয়েটির চিকিৎসা শুরু করলেন। কিন্তু মেয়েটার সেই বিভৎস আচরণ, মুখ থেকে জিহ্বা এক হাতের মতো বেরিয়ে বারবার মাটি স্পর্শ করছিল, রক্ত লোলুপ দুটো চোখ, নিজের চুল নিজ হাতে ছেঁড়া, এগুলো যেন দাদুকে একদমই আটকাতে পারছিল না। অবশেষে তিনি পারেন, যেটা ছিল সাময়িক একটা চিকিৎসা মাত্র, মেয়েটিকে তেল পড়া, পানি পড়া ইত্যাদি দিয়ে তার পরিবারকে বলে দেন পরের সপ্তাহে আবার নিয়ে আসতে। দাদুর দিনগুলো অন্য কয়েকটি দিনের মতোই কাটছিল। হঠাৎ একদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তার সামনে বিভৎস, কুৎসিত, বিকৃত চেহারার মাঝ বয়সী এক নারী অবয়ব উপস্থিত হয় এবং বলে, আমাকে ওর থেকে আলাদা করিস না, এতে তোর অমঙ্গল হবে। ঘুম ভেঙে যায় দাদুর এবং বিষয়টা সাধারণভাবে নিয়ে উড়িয়ে দেন। ঠিক তার পরদিন রাতে আমার দাদি একটি স্বপ্ন দেখেন, যেখানে একটি বিকৃত নারী অবয়ব উপস্থিত হয়ে আমার দাদিকে বলে যায়, তোর স্বামীকে বলে দিস আমাকে ওর থেকে আলাদা না করতে। সকালে বিষয়টা দাদুর সঙ্গে শেয়ার করে এবং তিনি দাদিকে বলেন, ওটা কোনো ব্যাপার না, ঘুম ভালো হয়নি তোমার, এজন্য এমনটা দেখছো। তিনি দাদিকে কিছু নিয়ম কানুন বলে দেন এবং ঘুমানোর আগে তাকে এগুলো পালন করতে বলে দেন। দিনকাল ভালোই চলছিল। 7 দিন পরে সেই মেয়েটিকে দাদুর কাছে আনা হয়। মেয়েটির অবস্থা বেশ বাজে ছিল। আমার দাদু তা ভালোভাবে বুঝতে পারলেন। তার কবিরাজি দক্ষতার ব্যবহার করে তিনি দেখলেন মেয়েটির সঙ্গে একটা জিন আছে, যেটা ছিল একটা মহিলা জিন। ডিয়ার লিসেনার, আজকের এই ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে তা আপনারা ঘটনাগুলো শুনলেই বুঝতে পারবেন। আজকে কিন্তু আমি আপনাদের জন্য বাছাই করা ইমেল এপিসোড এবং ভয়ঙ্কর সত্য ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। লিসেনার্স, আজকের ঘটনাগুলো খুবই স্পেশাল। আমি কেন স্পেশাল বলছি, আজকের ঘটনাগুলো কিন্তু সবগুলো বাছাই করা, তাই বলবো প্রত্যেকটা ঘটনা আপনাদের অসংখ্য ভালো লাগবে, অনেক ভালো লাগবে। চলুন আমরা দেরি না করে ঘটনা থেকে লাইক দিয়ে সম্পূর্ণ স্পেশাল ঘটনাগুলো শুনে আসি। চলুন চলে যাই ঘটনাতে। বিদায় করলেন তিনি, এবং কে জানতো যে বিদায় করা ওই জিনটি আমার দাদুর সংসার জীবন একসময় কাল করে দিবে, কাল হয়ে আসবে। আমার দাদি ছিলেন গর্ভবতী। কোনো একটা কারণে আমার দাদি একদিন রাতে বাইরে আসলেন, হাতে হ্যারিকেনের আবছা আলো। সে আলোয় তিনি উঠোনের পাশে থাকা সজনে গাছের নিচে কিছু একটা দেখতে পেলেন। গোয়ালের গরুটুরু হতে পারে ভেবে তিনি একটু কাছে এগিয়ে দেখার চেষ্টা করলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন এর পেছনে কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন সজনে গাছের নিচে বসে আছে তার রাতের স্বপ্ন দেখা সেই বিভৎস নারীর অবয়বটি, যার গলায় ছিল লাল লাল গোল ছোপ, রক্তের মতো চোখ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে দাদির দিকে। এই দৃশ্য দেখে দাদি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে তার সাথে ঘটে যাওয়া সবকিছু তিনি খুলে বলেন। পরদিন দাদু তার বাড়ি বন্ধ করে দেন। এরপর বেশ কিছুদিন তেমন কিছু আর হয়নি। একদিন রাতে দাদি পেটে খুব ব্যথা অনুভব করেন। প্রথমবারের মতন বাচ্চা প্রসব করেন তিনি। দাইমা বাচ্চা হাতে নিয়ে নিজেই অবাক। বাচ্চাটি ছিল মৃত এবং তার গলায় ছিল লাল লাল ছোপ, চোখ দুটো ছিল রক্তের মতো লাল, যেন দাদির সেই রাতে সজনে গাছের নিচে দেখা সেই নারীর অবয়বের একটি মূর্তি। পরিবারের শোকের ছাপ, তাড়াতাড়ি দাফন কার্য শেষ করা হয় বাচ্চাটার। এই মর্মান্তিক ঘটনার পর 2-3 মাস সবকিছু স্বাভাবিক ছিল। একদিন পাশের গ্রামের একটা পালা গানের মঞ্চে ডাক পান দাদু। সময় মতো সেখানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষ করে মাঝরাতের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। কে জানতো ওই রাতে আশাতীত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তার সাথে। বাড়ি ফেরার পথ ছিল একটা নদী। নদীর রাস্তা ধরে ওই রাতে খেয়াঘাটে পৌঁছালেন দাদু।
একটা মাত্রই ডিঙি ঘাটে ছিল। নদী পার হলেন তিনি। নদীর অদূরে ছিল একটা শ্মশান ঘাট, যেটার সামনে থেকেই বাড়ি আসতে হতো। শ্মশান ঘাট পার হলেন। ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা বিরাজ করছিল চারিদিকে। হাতে 3 ব্যাটারির একটা টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নাকে খুব বাজে একটা গন্ধ পেলেন এবং অনুভব করলেন তার পেছনে কেউ একজন আছে। হতে পারে গ্রামের অন্য কেউ। এটা ভেবে টর্চটা ঘুরিয়ে মারেন, কিন্তু কিছুই দেখতে পান না। তার মনের মধ্যে একটা কামড় দিয়ে উঠল। জলদি দোয়া পড়ে নিজের শরীরটা বন্ধ করে নেন এবং আবার বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিন্তু তার মধ্যে একটা অস্বস্তি কাজ করেই যাচ্ছিল। মাঠের শেষে ছিল কাঁঠালতলার সেই বিরাট বাগান। দিনের বেলা একা সেখানে কেউ যায় না, আর রাতের বেলা ওখান দিয়ে আসা রীতিমতো অসম্ভব। দাদুর চলাচল ছিল ওই রাস্তা দিয়ে, তবুও ওই রাতে ওখান দিয়ে যেতে হবে এটা ভেবে নিজে নিজে একটু ঘাবড়ে যাচ্ছিলেন। কি আর করার, রাত্রি অনেক হয়েছে। অল্প সময়ে বাড়ি যেতে হলে সেই রাস্তাই ধরতে হবে। তাই বেশি কিছু না ভেবে ওই রাস্তা দিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করলেন। বেশ কিছু দূর এগিয়ে যাবার পর তার নাকে তিনি গন্ধটা পেলেন। গন্ধটা স্বাভাবিক থেকে তীব্রতর হতে লাগলো। তিনি নিজেকে বোঝাতে চাইলেন, না, এটা এমন কিছু না, কিন্তু ভয় তাকে জাপটে ধরেছিল চারিদিক থেকে। পেছন থেকে এবার অদ্ভুত কিছু আওয়াজ তার কানে আসলো। তিনি পেছনে একবারও তাকাননি, তাই টর্চ হাতে সোজা এগিয়ে যান। হঠাৎ তার মনে হলো শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটলে যেমন মরমর আওয়াজ হয়, এমন আওয়াজ করে কেউ একজন তার পাশে হাঁটছে। মনের অজান্তে পাশের ভয়ঙ্কর বাগানের দিকে তার টর্চের আলো চলে যায়। টর্চের আলোয় তিনি যা দেখতে পান তা হয়তো সেটাই তার জন্য ওই রাতে অপেক্ষা করছিল। হালকা আলোতে তিনি দেখতে পেলেন পাশের একটা কবরের মাটি ভেঙে কি যেন একটা বের হয়ে আসছে। শেয়াল টেয়াল হবে হয়তো, এটা ভেবে নিলেন তিনি, কিন্তু না, ওটা আর কিছুই ছিল না। ওটা ছিল দাদুর স্বপ্নে দেখা সেই বিভৎস নারীর অবয়বটি। দাদু বুঝতে বাকি রইল না আজ খুব খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। হঠাৎ করে লাইটটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে যায়। ভয় একদম গ্রাস করে ফেলে তাকে। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ঘুটঘুটে অন্ধকারের মাঝে নিজেকে অসহায় মনে হলো। এইবার সেই নারী অবয়বটি বলতে থাকলো, তোকে বলেছিলাম আমাকে ওর থেকে আলাদা করিস না। কণ্ঠটি হালকা থেকে প্রখর হতে লাগলো, যেন ওটা কাছে এগিয়ে আসছিল। এবং তাই হলো যেটা দাদু অনুমান করছিলেন। পেছন থেকে জাপটে ধরে দাদুকে অবয়বটি। অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। আল্লাহকে বারবার স্মরণ করছিলেন এবং নিজেকে অবয়বের হাত থেকে আলাদা করার চেষ্টা করছিলেন, কিন্তু না, কিছুতেই কিছু হচ্ছিল না। বারবার ওনার পিঠের ওপর চাপ সৃষ্টি করছিল অবয়বটি। এই বুঝি তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়। নিস্তেজ হয়ে যান তিনি। বাঁচার শেষ চেষ্টাটা করবেন এটা ভেবে আল্লাহু আকবার বলে জোরে ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের জন্য নিজেকে হালকা মনে হলো। শরীরের ওপর বোঝাটা বোধহয় আর নেই। দৌড় শুরু করলেন তিনি। কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন জানেন না, কতটা সময় নিয়ে দৌড়াচ্ছেন তাও মনে নেই। মনে আছে জ্ঞান হারানোর আগে উনি সামনে হালকা আলো দেখতে পেয়েছিলেন। পরের দিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। তার পাশে অনেক লোকজন, তাই তার দিকে সবাই তাকিয়ে আছে। রাতের ঘটনাটা খুলে বললেন তিনি। প্রাণে বাঁচলেও নিজের কোমরের বল হারান তিনি। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। পরে এলাকার এক স্বনামধন্য কবিরাজের কাছে দাদুকে নিয়ে গেলে তিনি বলেন, মেয়েটির কাছ থেকে ওই জিনটি আলাদা করার জন্য এত কিছু ঘটেছে। এমনকি আমার দাদির সন্তান নষ্ট হওয়া ওই জিনটিই দায়ী। পরের ওই কবিরাজ সেই বিভৎস নারী জিনটিকে আটকান এবং তাকে একটি বোতলে ভরে ভৈরব নদীর পানিতে ফেলে দেন। এরপর অনেক বছর জীবিত ছিলেন দাদু। জীবনে চলার পথে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেননি। কোমরের ওপরের অংশ বাঁকা হয়েছিল তার। মাথার নিচের দিকে ঝুঁকে লাঠি ভর করে হাঁটতে হতো তাকে। এরপর তিনি অনেক বছর জীবিত ছিলেন। 4 সন্তানের বাবাও হয়েছিলেন। তার সাথে তার পরিবারের সাথে এমন আর কখনো হয়নি। এই ছিল ঘটনা। ধন্যবাদ আমার ঘটনাটি পড়ে শোনাবার জন্য। ধন্যবাদ সকল শ্রোতাদের ধৈর্য ধারণ করে ঘটনাটি শোনার জন্য। ভূত এফএম দীর্ঘজীবী হোক। এরপর তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এবং চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। আমার নাম নঈম হোসেন, মেহেন্দিগঞ্জ, বরিশাল থেকে লিখছি। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। মা যেভাবে বলেছেন সেইভাবে উল্লেখ করছি। ঘটনাটি বরিশাল জেলার
মেহেন্দিগঞ্জ থানার কোনো এক গ্রামের। তখন সময় ছিল 1990 সালের দিকে। বর্ষাকাল, চারদিকে বর্ষায় খাল, বিল, পুকুর, নদী পানিতে পরিপূর্ণ ভরা। আমাদের বাড়ি থেকে কিছু দূরে ছিল নদী। আমাদের পাশের বাড়ির একটি ছেলে, নাম রনি, বয়স 15 থেকে কম বেশি হবে। রনি ওর মার কাছ থেকে দুপুরের সময় ভাত চায়। তার মা তাকে বলে, তুই নদী থেকে গোসল করে আয়, আমি ভাত দিচ্ছি। রনি গোসল করার জন্য লুঙ্গি নিয়ে যায়। তার মা খেয়াল করলো অনেক সময় হয়ে গেল, রনি এখনো বাড়িতে ফিরছে না। তার মা ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে কোথাও গিয়েছে। এভাবে সন্ধ্যা হয়ে গেল। তখন মা তাকে খুঁজতে খুঁজতে নদীর দিকে গেলেন। যেতে যেতে নদীর ঘাট পর্যন্ত গেলেন। তখন তার মা দেখলেন যে ঘাটের পাশে রনির লুঙ্গি আর জুতা, রনিকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে তেমন লোকজন ছিল না। দুই একজনের কাছ থেকে জানতে পারলেন তারা ওকে গোসল করতে দেখেছে, কিন্তু আর কিছু বলতে পারে না। সে তখন হতাশ হয়ে চারিদিকে মানুষ দিয়ে খুঁজে, জেলেদের মাধ্যমেও খুঁজে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পেল না। তারা বুঝতে পারছিল না যে কি করবে। রনির মা ওই দিন রাতে স্বপ্নে দেখেন কালো একটা অবয়ব, ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না, তাকে বলছে, তুই চিন্তা করিস না, তোর ছেলে আমাদের কাছে ভালো আছে। অবয়বটার কাছ থেকে একটা গন্ধ আসছিল। তার মা ঘুম থেকে জেগে উঠে তখনও ওই গন্ধটা পাচ্ছিল। পরদিন সকালে স্বপ্নের কথাটা তার বাবার কাছে শেয়ার করে। তারা তখন সিদ্ধান্ত নিল পাশের এলাকার এক তান্ত্রিক এসেছে, তার কাছে যাবে। বলে রাখা ভালো, তান্ত্রিকের শখ ছিল জিন পরীদের তার বশ করে রাখা। ওই দিন রাত্রে তান্ত্রিকের কাছে তারা গেল। তান্ত্রিক তাদেরকে দেখেই তাদের অসুবিধার কথা বলে দিল। তারা শুনে অবাক হয়ে গেল। তান্ত্রিক আরো বলল, তোর ছেলের যখন নদীতে একা গোসল করতেছিল তখন ওই জায়গা দিয়ে একটা দুষ্টু পরী যাচ্ছিল। তখন তোর ছেলেকে ওর পছন্দ হয় এবং সাথে করে পরী মহলে নিয়ে যায়। তারা তান্ত্রিককে জিজ্ঞাসা করে, ওকে কি আমরা ফিরে পাবো না? তান্ত্রিক বলে, একটা উপায় আছে, তবে ওই কাজটা করতে অনেক সাহসী মনের মানুষ লাগবে। রনির বাবা বলেন, যত কঠিন কাজ হোক আমি আমার ছেলের জন্য করব। তখন তান্ত্রিক তাদেরকে একটা কালো হাড়ের টুকরা দিল আর বলল, সামনের অমাবস্যা রাত্রে দ্বিপ্রহরের সময় সম্পূর্ণ খালি হাতে এই হাড়ের টুকরোটা ওই নদীর ঘাটের পানিতে একা গিয়ে ফেলে আসতে হবে। আর হ্যাঁ, এ কথা কাউকে বলা যাবে না, বললে তোদের অনেক ক্ষতি হবে। তারা হাড়ের টুকরোটি নিয়ে বাড়ি চলে গেল। ওই দিন রাতে স্বপ্নে দেখে ওই কালো অবয়বটি তাকে বলছে, তোরা তান্ত্রিকের কথা শুনিস না, তোদের অনেক ক্ষতি হবে। এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখে। তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলের জীবনের জন্য তাদের সব ক্ষতি মেনে নেবে। কিছুদিন পর অমাবস্যা চলে এলো। যথাসময় রাত্রি দ্বিপ্রহরে সময় রনির বাবা সম্পূর্ণ একা শুধুমাত্র ওই হাড়টি নিয়ে চলে গেল। বাগানের মধ্য দিয়ে সরু রাস্তা, কোনো লোকজন নেই, চারিদিকে নিস্তব্ধ। হাঁটার সময় পায়ের নিচের পাতা খসখস শব্দগুলো কানে এসে লাগে। মাঝে মাঝে দুই একটা পেঁচার ডাক শোনা যায়। চারিদিকে কালো আঁধার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুটা সময় হাঁটার পরে সামনে একটা বাঁশ ঝাড় পড়ে। আবছা আলোতে দেখলো একটা বাঁশ ঝাড় থেকে রাস্তার ওপর আড়াআড়ি ভাবে পড়ে আছে। বাতাস বৃষ্টি কিছু নেই। বাঁশটা কেন যেন পড়ে আছে এই কথা ভেবে আর বাঁশটার উপর দেশে চলে যায়। হঠাৎ একটা শব্দ হয়। তিনি ভাবেন হয়তো আরো একটা বাঁশ পড়েছে। এইভাবে পেছনে তাকান। তিনি অবাক হয়ে যান, দেখেন রাস্তার ওপরে পড়ে থাকা বাঁশটি সোজাভাবে দাঁড়িয়ে আছে। মনে হলো কিছু একটা বাঁশটাকে টেনে ধরে রেখেছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। তিনি প্রচন্ড ভয় পান এবং তাড়াতাড়ি করে সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। নদীর ঠিক কাছে আসতেই হঠাৎ প্রচন্ড শব্দ, ঝড় বাতাস শুরু হয়ে যায়। তার শরীর শিউরে ওঠে। আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, মনে হচ্ছে এখনই বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। অনেক কষ্ট করে তিনি নদীর ঘাটে পৌঁছান এবং ওই হাড়ের টুকরোটি নদীর পানিতে ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার শুনতে পান। মনে হলো প্রচন্ড আঘাত করলে মানুষ যেরকম চিৎকার করে সেই রকম। সাথে সাথে ঝড় বাতাস সব থেমে গেল। ভয়ে ভয়ে তিনি ওইখান থেকে দ্রুত
চলে আসেন। আসার সময় কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে খুব ভোরে, চারদিকে তখনও হালকা আধার, তারা দুজনে নদীর ঘাটে যান এবং তারা দেখেন সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। ঘাটের সামনে পানিতে রনি আধা ডোবা অবস্থায় ভেসে আছে, নাক মুখ দিয়ে টাটকা রক্ত ঝরছে, রক্তে পানি লাল হয়ে গেছে। ওর মা তখনই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তাদের চিৎকারে আরো মানুষ চলে আসে, সকলে মিলে লাশটাকে ওপরে তোলেন। তারা দেখলেন লাশটার গলার ওপর নখের আঁচড়ের দাগ, ঘাটটা সম্পূর্ণ ভাঙা, কাঁধের ওপরে ঝুলে আছে। দেখে মনে হয় এই মাত্র ঘাটটি মুচড়িয়ে ভাঙা হয়েছে। চেহারাটা বিভৎস কালো হয়ে গেছে। হঠাৎ কেউ দেখলে ভয়ে হাত খেয়ে উঠবে। ততক্ষণে চারিদিক ফর্সা হয়ে গেছে, আরো মানুষ ভিড় জমায়। তারপর লাশটা যথারীতি কবর দেয়া হলো। গ্রামের মানুষের মধ্যে একটা ভয়ের ছাপ পাওয়া যায়। তার মা বাবা আবার ওই তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তান্ত্রিককে তারা আর খুঁজে পায় না। তারা কি করবে কিছু বুঝতে না পেরে বড় একটা হুজুরের কাছে যান এবং হুজুরকে সকল কথা খুলে বলেন। হুজুর তাদেরকে বলেন, ওই তান্ত্রিক আপনাদের বিপদের সুযোগে আপনাদের ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে। পরীদেরকে তার বশে আনার জন্য, তার শক্তি বৃদ্ধি করার জন্য তান্ত্রিক এই কাজ করেছে। আপনাদেরকে স্বপ্নের মাধ্যমে পরীরা সতর্ক করার পরেও আপনারা এই কাজটি করেছেন, তাই পরীরা রাগান্বিত হয়ে আপনার ছেলেকে মেরে ফেলেছে। হাড়ের টুকরোটি ফেলার সময় আপনি যে চিৎকার শুনতে পেয়েছিলেন তা আপনার ছেলের চিৎকার। হয়তো আপনারা আপনার ছেলেকে কখনো ফিরে পেতেন না, কিন্তু আপনার ছেলে ওই জায়গায় এই পরিণতির চাইতে ভালো থাকত। এই ঘটনা শোনার পর গ্রামের সব মানুষের মধ্যে আরো আতঙ্কের সৃষ্টি হয়। সন্ধ্যার আগে সবাই যার যার বাড়িতে চলে আসেন। তারপর থেকে প্রতি অমাবস্যা রাত্রে জেলেরা মাছ ধরার সময় রনিকে ওই নদীর ঘাটে গোসল করতে দেখে। এখন আর ওই গ্রামটা নেই, নদীতে ভেঙে গেছে। সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, ভুল হলে ক্ষমা করবেন। এটা আমার ভূত এফএমে পাঠানো প্রথম ঘটনা। ঘটনাটি পড়ে শোনাবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আজকের যে ঘটনাটি সেটি আমি শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আমাদের এই জগতে এমন কিছু ঘটনা ঘটে যায় যা সব সময় আমাদের সবাইকে ভালো থাকতে দেয় না। আজ আমার জীবনের তেমনই একটি ঘটনা আমি লিখে পাঠাচ্ছি এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার স্ত্রী একজন মিডওয়াইফ, তার পোস্টিং মুন্সিগঞ্জ জেলায় কোন একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি সিলেটে থাকি, পেশায় একজন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার। যখন আমার স্ত্রীর নতুন পোস্টিং হয় তখন আমাদের একমাত্র ছেলে, তার বয়স ছিল 3 মাস। সেই 3 মাসের ছেলেকে নিয়েই আমার স্ত্রী চাকরিতে যোগদান করেন এবং তার মাকে অর্থাৎ আমার শাশুড়িকে নিয়েই হাসপাতালের কোয়ার্টারে থাকেন। চাকরির সুবাদে আমি আমার বাড়িতেই থেকে যাই। আপনারা তো জানা আছে যে মিডওয়াইফদের মাসে কয়েকটা নাইট করতে হয়। ঘটনাটা তেমন একটা নাইটের। গত রোজার ঈদের ছুটিতে আমি মুন্সিগঞ্জ চলে যাই স্ত্রী পুত্রের সাথে ঈদ করার জন্য। আমি যেই দিন যাই আমার শাশুড়ি হাসপাতালের কোয়ার্টার ছেড়ে তার বাড়িতে চলে যায়। সাধারণত আমার স্ত্রী নাইট ডিউটির সময় আমার শাশুড়িকে সঙ্গে নিয়ে যেত, কিন্তু উনি সেদিন উনি না থাকায় আমাকেই সঙ্গে যেতে হয়। যাওয়ার কারণ কোন রোগী যখন আসে তখন তাকে বাচ্চাটাকে রাখা লাগে, আর যখন কাজ থাকে না মিডওয়াইফদের জন্য নির্ধারিত রুমেই বসে থাকে বা ঘুমিয়ে থাকে। রাত আনুমানিক 2টা আমিও আমার স্ত্রী ছেলের সাথে খেলা করছি। আমার কেন যেন মনে হচ্ছে পড়েছি আমি মনে হয়। যাই হোক, ঠিক তখন একজন লেবার পেইন নিয়ে হাসপাতালে আসে। আমার স্ত্রীর কাজ হচ্ছে সেই রোগীর ডেলিভারি করা। আমার কাছে বাচ্চা রেখে আমার স্ত্রী তার কাছে চলে যায় এবং স্ত্রীর যাওয়ার পরেই বাচ্চাটা কান্নাকাটি শুরু করে। কোনোভাবেই বাচ্চা সামলাতে পারছিলাম না, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। হাসপাতাল ঘরে ছিমছাম নীরবতা, কোথাও কোনো লোকজন নেই। হালকা শব্দ ভেসে আসছে, রোগীদের কাতরানোর আওয়াজ, বাইরের ল্যাম্প পোস্টের আলো আসছে করিডোরে। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে সেই আলোতে হাঁটছি আর শান্ত করার চেষ্টা করছি। হঠাৎ দেখি একটা সদ্য প্রসব হওয়া বাচ্চা হালকা গুগু শব্দ করে উল্টো দিক থেকে আসছে। তার নাড়ি ভুঁড়ি এখনো কাটা হয়নি, নাড়ি কাটা হয়নি। সে যেই দিক থেকে আসছে রক্ত ভেসে যাচ্ছে। এত রাতে এত ছোট বাচ্চা এখানে থাকা অসম্ভব। এইটা দেখেই আমার মনে হচ্ছিল আমার প্রাণ পাখি বোধহয় বের হয়ে যাবে। কেন জানি না
তখন এত অশান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। এক দৌড়ে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম এবং দরুদ পড়া শুরু করে দিলাম। এবং চারিদিকে যখন মানে আমি দেখি যে ছোট ছোট একজোড়া পা দেখা যাচ্ছে, পায়চারি করছে রুমের চতুর্দিকে। একটু পরে দরজায় নক হতেই দৌড়ে দরজাটা খুলে দিলাম। ভাবলাম হয়তো আমার স্ত্রীকে খুঁজছে। দরজাটা খুলে আমি শক্ত হয়ে গেলাম। দরজায় একজন মহিলা রক্তে একটু পরে দরজাতে টকটক করে আওয়াজ হলো এবং আমি ভাবলাম যে আমার বউ নয়তো রোগীর কাছে মানে কোনো একটা লোক এসছে। আমি দরজাটা খুলে দিলাম এবং শক্ত হয়ে গেলাম। দেখি একজন মহিলা রক্তে লাল হয়ে গেছে তার শরীর। আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললো, আমার বাচ্চাটাকে দেখেছেন? এদিক দিয়ে এসেছে। আমার বুঝতে বাকি রইল না মহিলাটি কোন বাচ্চার কথা বলছেন। আমি তখন কথা বলতে পারছি না, চিৎকার দিতে পারছি না, শুধু মনে হচ্ছে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ আমার বাচ্চাটাকে হেফাজত করো। মহিলা আবার হাসতে হাসতে শুধু বলল এবং হাসতে শুরু করলো এবং কোথায় যেন মিলিয়ে গেল। একটু পরে আমার স্ত্রী এলো এবং বলল যে ডেলিভারি করলাম, সেই বাচ্চার মা দুজনই মারা গেছে, কাউকে বাঁচানো যায়নি। আমি তখন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা স্ত্রীকে বলতে যেও বলতে পারলাম না, কারণ প্রথমত আমার স্ত্রী ভয় পাবে, দ্বিতীয়ত আমি হয়তো আর না গেলেও হবে, কিন্তু আমার স্ত্রীকে যেতে হবে সেখানে প্রতিনিয়ত। কিন্তু সেই রাতের ঘটনা কেন ঘটলো সবকিছু আমার কাছে আজকে অজানা হয়ে গেল। এই ছিল আমার ঘটনা।